হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা লুসেন্টের যে বাংলা ভার্সনটা পড়ছিলাম, তো আজকে এর আগের ভিডিওতে আমরা যেহেতু জাতীয় ক্যালেন্ডার পর্যন্ত পড়ে নিয়েছিলাম, আজকে যেটা আমরা টপিক পড়ব সেটা হচ্ছে সময়কালের রূপান্তর। তো সময়কালের রূপান্তরে বলা হচ্ছে যে নিচের টেবিলের সহায়তা এবং সূত্রের মাধ্যমে বিভিন্ন সময়কাল এবং অপরের মধ্যে রূপান্তর করা যায়। চলো আমরা দেখি যে কিভাবে রূপান্তর করা হয়। যেমন প্রথমে রয়েছে খ্রিস্টীয় সাল থেকে বিক্রমে রূপান্তর। তো বিক্রমের সাল জানতে হলে 57 যোগ করতে হয়। যেমন যদি 2013 সালকে আমরা বিক্রমে রূপান্তর করতে চাই, তাহলে 2013 সালের সঙ্গে 57 বছর যোগ করতে হবে, অর্থাৎ বিক্রম বছর হয়ে যাবে 2070। ঠিক একই রকমভাবে আমরা যদি এডি থেকে অর্থাৎ খ্রিস্টাব্দ থেকে শকাব্দে রূপান্তর করতে চাই, তাহলে এডি থেকে শকাব্দে রূপান্তর করতে হলে 78 বিয়োগ করতে হয়। যেমন 2013 সালকে শকাব্দে রূপান্তর করতে হলে 2013 সাল থেকে 78 বিয়োগ করে 1935 শকাব্দ হবে। তো এখন ধরো এখানে আমাদের এখন বর্তমান যেটা চলছে 2025, তো 2025কে আমরা যদি শকাব্দে রূপান্তর করি, শকাব্দটা কিন্তু আমাদের ভারতের সরকারি ক্যালেন্ডার, ঠিক আছে? তো শকাব্দে কত হবে এটা তোমরা কমেন্টে বলবে। খ্রিস্টীয় সাল থেকে হিজরি সাল, যদি খ্রিস্টীয় সাল থেকে হিজরি সাল আমরা রূপান্তর করতে চাই, তাহলে সি 622 গুণিত 33/32। সি অর্থাৎ যে সালটাকে, যেমন আমরা যদি 2025 সালকে রূপান্তর করি, তো 2025 বিয়োগ 622 গুণিত 33/32 এই হিসেবটা করতে হবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 2013 সাল এখানে করা রয়েছে। তো 1434 হিজরি হয়েছিল 2013 সালে। তো এগুলো অঙ্ক ক্লাস না, এতটা আমাদের এখানে করার দরকার নেই, জাস্ট জানার জন্য। এগুলো এতটা পরীক্ষাও আসে না, খুব কমই আসে, ঠিক আছে? তারপরে এখানে রয়েছে হিজরি থেকে খ্রিস্টীয় সাল। তো এখানে হিজরি থেকে খ্রিস্টীয় সাল করার জন্য এখানে হিজরি সালটা লিখতে হবে, এইচ মানে হিজরি সাল, তারপরে গুণিত 32/33 যোগ 622। বাস। চলো আমরা সেকেন্ড মানে টপিকে যাই। পরের টপিক হচ্ছে পিরিয়ড। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা বিভিন্ন ঐতিহাসিক কিন্তু পিরিয়ডকে দুই ভাগে ভাগ করছে, যেগুলোকে দ্বৈত বিভাগ বলা হয়। তো ওই ইতিহাস সাধারণত দুই ভাগে বিভক্ত। এখানে নোটটা যেটা লেখা রয়েছে, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন বইয়ে কিন্তু এই দুই ভাগটা পড়ি না। যেটা বেশি প্রচলিত সেটা আমাদের জানতে হবে। তো আমরা পরে আসছি, আগে এই দুই বিভাগটা বা দ্বৈত বিভাগটা পড়ে নিই। তো প্রাগৈতিহাসিক সময় যাকে লিখিত প্রমাণ নেই, যাকে হবে না, এটা যার, ঠিক আছে, যার লিখিত প্রমাণ নেই বলে ধরা হয় তাকে বলা হয় প্রাগৈতিহাসিক সময়কাল। অর্থাৎ কোনো লিখিত প্রমাণ নেই, ঠিক আছে? কোনো হয়তো কিছু আর্কিওলজিক্যাল প্রমাণ আছে, যেমন কোথাও হয়তো পাথরের টুকরো বা কোথাও মূর্তি কিছু একটা পেয়েছি। তো এরকম যদি থাকে কিন্তু কোনো লিখিত প্রমাণ নেই, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। আর সেই সময়কাল যার লিখিত প্রমাণ পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ। আর যেগুলোর লিখিত প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ। অন্য কথায় লেখার শুরু হওয়ার আগের সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় এবং লেখার শুরু হওয়ার পরের সময়কালকে ঐতিহাসিক যুগ বলা হয়। এভাবে আমরা বলতে পারি। প্রাগৈতিহাসিক যুগের সময়কাল আনুমানিক 30 লক্ষ বিসি থেকে 600 বিসি পর্যন্ত ধরা হয় এবং ঐতিহাসিক যুগের সময়কাল 600 খ্রিস্টপূর্ব অর্থাৎ 600 বিসি থেকে বর্তমান পর্যন্ত বিবেচিত হয়। এটা দুই ভাগে ভাগ করি। তো এবার হচ্ছে ত্রিবিভাজন পদ্ধতি। ইতিহাসকে ত্রিবিভাজিত করার এই পদ্ধতিটি বেশি প্রচলিত, আমি যেটা বললাম। এই অনুযায়ী ইতিহাসকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা প্রাক ঐতিহাসিক যুগ, আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। আচ্ছা, কী বলছে? প্রাগৈতিহাসিক, একটা প্রাক ঐতিহাসিক আর ঐতিহাসিক। এই প্রাক ঐতিহাসিকটা আমরা প্রায় ঐতিহাসিকও অনেক বইয়ে লেখা দেখতে পাই। তো আমরা এখানে তিনটে যুগের সাল দেখব এবং সংজ্ঞা ও উদাহরণগুলো দেখব, ঠিক আছে? এখানে তিনটে যুগের টেবিল তৈরি আছে। তো টেবিলটা সেকেন্ড পেজে চলে গেছে। তো আমি প্রথমে আগে প্রাগৈতিহাসিক যুগটা দেখে নিই।
প্রাগৈতিহাসিক যুগে 30 লক্ষ বিসি থেকে 2500 বিসি পর্যন্ত ধরা হয়েছে, যেই সময়ে কোনো লিখিত প্রমাণ নেই, যেমন প্রস্তর যুগ বা লিথিক যেটা আমরা বলি। ঠিক আছে, তো বাংলা এটা হচ্ছে পাথরের যুগ বা প্রস্তর যুগ। তারপরে হচ্ছে প্রাকৈতিহাসিক যুগ, যেটা হচ্ছে 2500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত। এই সময়ে লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সেগুলোর ভাষা ডিকোড করা যায়নি। যেমন সিন্ধু সভ্যতা, লিখিত প্রমাণ পাওয়া গেছে, অনেক সিল পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বা ঐতিহাসিকেরা এটা পড়তে পারেনি ওখানে কি লেখা আছে। আর ঐতিহাসিক যুগ যেটা 600 বিসি থেকে আজ পর্যন্ত, যেখানে লিখিত প্রমাণ পাওয়া যাচ্ছে, যেমন মহাজনপদ যুগ, সেখানে অনেক লিখিত প্রমাণ আছে, যেমন বৌদ্ধ ধর্মগ্রন্থ, তারপরে আমাদের মহাকাব্যগুলো যেমন রামায়ণ, মহাভারত, এগুলো সব পড়া লিখিত প্রমাণও পাওয়া গেছে এবং মানুষ পড়তেও পেরেছে। ঠিক আছে, চলো। কালানুক্রমিক বিবরণ বা ক্রোনোলজি, টাইপ করতে গিয়ে এখানে একটা নতুন করে আবার ভ যুক্ত হয়ে গেছে, এটা বাদ যাবে। ঠিক আছে, তো জার্মান ইতিহাসবিদ ক্রিস্টোফ সেলোরিয়াস ইতিহাসকে 3টি ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে প্রাচীন, মধ্যযুগীয় আর আধুনিক ইতিহাস। এই বিভাজন পদ্ধতিটি ইতিহাস অধ্যয়ন ও লিখনের জন্য আদর্শ হিসেবে গৃহীত হয়েছে। ভারতীয় ইতিহাসকে এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন ভারত, যেটা 647 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ সূচনা থেকে, মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে 647 খ্রিস্টাব্দ মানে হর্ষবর্ধনের যুগ পর্যন্ত, সেটা হচ্ছে প্রাচীন যুগ। তারপর হর্ষবর্ধনের যুগ থেকে শুরু করে পলাশির যুদ্ধ পর্যন্ত, অর্থাৎ 1757 সাল পর্যন্ত, এটা হচ্ছে মধ্যযুগ। আর 1757 অর্থাৎ পলাশির যুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত, এটা হচ্ছে আধুনিক ভারত বা আধুনিক যুগ। এখানে পলাশি বানানটা একটু হয়ে গেছে। ওকে, প্রাচীন ভারতের সময়কাল, এখানে এবার কিছু কিছু সময়কাল দেওয়া হয়েছে। এই সময়কালগুলো মনে রাখলে আমাদের কিন্তু পড়তে সুবিধা হবে, যে এটার পরে এটা আমাদের পড়তে হবে। তো সময়কাল আর সময়সীমা এখানে দেওয়া রয়েছে। প্রাগৈতিহাসিক যুগ সময়কাল হচ্ছে 30 লক্ষ খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। সিন্ধু সভ্যতা হচ্ছে 2500 থেকে 1750। বৈদিক সংস্কৃতি 1500 থেকে 600। তারপর হচ্ছে মহাজনপদ যুগ 600 থেকে 322, এগুলো কিন্তু খ্রিস্টপূর্ব চলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে মৌর্য সাম্রাজ্য 322 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্ব। মৌর্য উত্তর বা প্রাক গুপ্ত যুগ, জায়গায় 185 থেকে 319 খ্রিস্টাব্দ। এবারে দেখো এখানে মৌর্য যুগেই কিন্তু 185 খ্রিস্টপূর্ব আছে, আর ওদিক থেকে 185 কমতে কমতে 1 হয়েছে, 1 হয়ে আবার 319 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এডিতে চলে এসছে, অর্থাৎ খ্রিস্টাব্দ চলে এসছে। তো মৌর্যোত্তর বা প্রাক গুপ্ত যুগ 185 খ্রিস্টপূর্ব থেকে 319 খ্রিস্টাব্দ। তারপরে গুপ্ত সাম্রাজ্য 319 থেকে 550 খ্রিস্টাব্দ। গুপ্ত যুগ বা গুপ্ত উত্তর যুগ বা বর্ধন রাজবংশ, মানে যেটা হর্ষবর্ধন আমরা পড়লাম, 550 থেকে 647। তো এই 30 লক্ষ বিসি থেকে 647 এডি পর্যন্ত, এটা হচ্ছে প্রাচীন ভারতের সময়কাল, যেটা আমরা একটু আগে পড়লাম। ওকে, এখানে একটা নোট রয়েছে যে প্রাগৈতিহাসিক যুগকে আরও 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, বা যেমন লিথিক বা প্রস্তর যুগ, তাম্র যুগ এবং লৌহ যুগ। ওকে, তারপরে হচ্ছে মধ্যযুগীয় ভারত। তো মধ্যযুগের ভারতকে আরও 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রাথমিক মধ্যযুগ, সুলতানি আমল আর মুঘল আমল। ঠিক আছে, তারপরে আধুনিক ভারত 1757 থেকে বর্তমান পর্যন্ত। এখানে বাণিজ্যিক ধাপ 1757 থেকে 1813 পর্যন্ত, শিল্পায়নের ধাপ 1813 থেকে 1858 পর্যন্ত, অর্থনৈতিক ধাপ 1860 থেকে 1947 পর্যন্ত। ব্রিটিশ শাসনের নীতি, কিছু কিছু নীতি ছিল, যেমন রিং ফেন্স নীতি, সাবঅর্ডিনেট আইসোলেশন, সাবঅর্ডিনেট ইউনিয়ন, সমান ফেডারেশন নীতি। তারপর হচ্ছে জাতীয় আন্দোলন 1885 থেকে 1905, 1905 থেকে 1917। মানে এই পর্যায়গুলো, সালগুলো মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, কিন্তু পরীক্ষায় আসে যে মধ্যপন্থী পর্যায় বা নরমপন্থী, এটা বলতে পারো নরমপন্থী যুগ কোন সময় থেকে কোন সময় ছিল নরমপন্থী। ঠিক আছে,
নরমপন্থী, তো 1885 থেকে 1905, মানে 1885 সালে কংগ্রেস তৈরি হয়। 1905 পর্যন্ত নরমপন্থী, 1905 থেকে 1917 চরমপন্থী, আর 1917 থেকে 1947 সাল পর্যন্ত গান্ধী যুগ। ওকে, তো আজকের টপিক এই পর্যন্তই। এবার আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল সোর্সেস। খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে ক্লাসগুলো ভালোভাবে খাতায় নোট করে করে করবে, ঠিক আছে? তাহলে কোনো পরীক্ষায় তোমাদের ইতিহাস কোশ্চিন ছুটবে না। ওকে, আমি পুরো লুসেনটাই করিয়ে দেবো তোমাদের এইভাবে বাংলায়, কারণ বাংলায় ডিসক্রিপটিভ লুসেন কিন্তু কোথাও নেই। এমসিকিউ অনেকে মানে পিডিএফ বিক্রি করছে বা আর কিছু হচ্ছে, কিন্তু ডিসক্রিপটিভ এখন পর্যন্ত কেউ এইভাবে ডিসক্রিপটিভ লুসেন্টের নেই, দেখতে পাবে না। ইউটিউবে মনে হয় আমি প্রথম তোমাদের করাচ্ছি, যদি থাকতে পারে, আমার এতটা জানা নেই, তো আশা করি আমি এখন পর্যন্ত দেখিনি, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে ক্লাসগুলো করো এখান থেকে। আমি কথা দিচ্ছি তোমাদের পুরো লুসেন্ট তোমাদের এইভাবে করিয়ে দেবো, আর তোমাদের জিকে মানে সমস্যাটা দূর হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? আর যেগুলো ক্লাসগুলো হচ্ছে এগুলো নোট করো আর রিভিশন করতে থাকো। ওকে, তারপরে চ্যাপ্টার আমরা টপিক করবো হিস্ট্রিক্যাল সোর্সেস বা ঐতিহাসিক উৎস।